আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি গতকালকে আমার পেজ আরমানস ম্যাথ ইনসাইটস এ একটি পোস্ট শেয়ার করেছিলাম। এই পোস্টটিতে আমি তিনটি গাণিতিক সমস্যা গতকালকে দিয়েছিলাম। এই তিনটি গাণিতিক সমস্যা আমরা সচরাচর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ক্যাডেট, বিসিএস, প্রিলিমিনারি এক্সাম এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ আরো বিভিন্ন যেসব চাকরির পরীক্ষা আছে সেই চাকরির পরীক্ষাগুলোতে বারবার আসে এমন তিনটি সমস্যা দিয়েছিলাম। তো আজকে আমরা সেই তিনটি সমস্যা সমাধান করব। সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, লেটস গো টু দ্য আওয়ার টুডেস টাস্ক। আমি আজকে এটি করার জন্য আমি আমার একটি পেজ শেয়ার করতেছি এখন। তো এই শেয়ারে আমরা দেখতে পাবো এখানে আমাদের তিনটি সমস্যা আছে। তো এই তিনটি সমস্যা আমরা যদি সমাধান করতে চাই, তো প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি এখানে দেওয়া আছে যে 3 ক যোগ 9 খ যোগ 3 গ সমান সমান 42, যেখানে ক, খ, গ সকলেই মৌলিক সংখ্যা। ক যোগ খ যোগ গ এর মান কত এটা আমাদেরকে বের করতে হবে। সিমিলারলি এখানে ইংলিশ ভার্সনে দেওয়া আছে, যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তাদের জন্য ইট উইল বি বেনিফিটেড। তো এখন আমি এটার সমাধান হিসেবে যদি করতে চাই তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 3 ক। তাহলে 3 আর ক এই দুটার মাঝখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে কোনো চিহ্ন নেই। তাহলে চিহ্ন নেই মানে এখানে একটি গুণ চিহ্ন দেওয়া আছে। সিমিলারলি আবার 9 খ এটার মাঝেও যদি দেখি তাহলে এখানেও আমরা একটা ইনভিজিবল গুণ চিহ্ন দেখতে পাবো। আর গ এর সঙ্গে কোনো কিছু নেই। নেই মানে এখানে এক আছে, তো এক সচরাচর কোনো সংখ্যা অজানা সংখ্যার সাথে দেওয়ার প্রয়োজন হয় না, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গ, এখানে 9 খ, আর এখানে 3 ক। এখানে যে সংখ্যাগুলো আমরা বসাবো এই সংখ্যাগুলো বসানোর পরে আমরা যদি এগুলো যোগ করি, যোগ করে যোগফলটা অবশ্যই আমাদের 42 হতে হবে। আর 42 যদি হয় তাহলে আমরা বলতে পারবো আমাদের উত্তরটি ঠিক আছে, যেখানে ক, খ, গ সকলেই মৌলিক সংখ্যা। তাহলে এখানে ক এর মান আমরা নিব একটা মৌলিক সংখ্যা, সিমিলারলি খ এর মানটা নিব একটা মৌলিক সংখ্যা, সিমিলারলি গ এর মানটা নিব আমরা একটা মৌলিক সংখ্যা। আর এই ক এর মান, খ এর মান, গ এর মান, এই মানগুলো আমরা আবার যখন যোগ করব যোগফলটা যেটা আসবে সেটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখন আমি তোমাদেরকে এখানে যদি দেখাই তাহলে এখানে আমরা প্রথমে 3 যে সংখ্যাটা আছে 3-এর পাশে আমি যদি এই ক এর মান কনসিডার করি, তো এখানে আমরা বিভিন্ন ভাবে দেখতে পারি। তো ক, খ, গ এখানে যদি আমি মনে করি যে ক, খ, গ যেমন তিনটা সংখ্যা, এগুলো হলো ক একটা বর্ণ, তারপরে খ একটা বর্ণ, তারপরে গ একটা বর্ণ, বর্ণগুলো এসেছে পর্যায়ক্রমে। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা যদি পর্যায়ক্রমিক মৌলিক সংখ্যা মনে করি বা কনসিকিউটিভ প্রাইম নাম্বার মনে করি তাহলে কিন্তু ইট উইল বি ইয়োর রং ডিসিশন। তো সো আমরা এখানে অবশ্যই আমাদেরকে ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আমরা কিভাবে এটা ক্যালকুলেশনটা কমপ্লিট করব? আমরা এখান থেকে কনসিডার করতে পারি যে এখানে 42 আছে, তাহলে 42-এর মধ্যে 21 আমরা এখানে যদি 3-এর সাথে একটা মৌলিক সংখ্যা 7 যদি আমরা গুণ করি তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে 3 × 7 = 21। তো এখানে আমি মৌলিক সংখ্যাটা লিখলাম 3 × 7 = 21। তো এখন দেখো আমাদের যা যোগফল ছিল তার অর্ধেক অলরেডি আমরা পেয়েছি। তো এই যোগফলটা যদি আমরা অর্ধেক পেয়ে থাকি তাহলে বাকি যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে এমন দুইটা মৌলিক সংখ্যা বসাতে হবে যেই দুইটা মৌলিক সংখ্যা বসানোর পরে আমাদের যোগফল এখানে আসবে তোমার হচ্ছে 21। তাহলে আমরা এখানে আমরা একটা কাজ করতে পারি, 9, 9-এর সাথে আমি যদি এক বসাই তাহলে ছোট হয়ে যায়, 9 × 9, তাহলে 9 তো কখনোই মৌলিক সংখ্যা না। দিস ইজ আ ইউনিক নাম্বার বা ইউনিট নাম্বার, ইট ইজ নট আ প্রাইম নাম্বার।
সো আমরা এখানে মৌলিক সংখ্যা যেহেতু এক নয়, সেহেতু এক বসাতে পারবো না, আমাদেরকে তাহলে অল্টারনেটিভ দুই। তাহলে দুই আমরা এখানে সবচেয়ে ছোট, আর যদি তিন বসাই তাহলে এটা কিন্তু অলরেডি 27 হয়ে যায়, যেটা 21কে এক্সিড করে যাবে। তো সো আমরা এখানে তাহলে নিতে পারি 9 গুণ 2, সর্বোচ্চ ম্যাক্সিমাম আমরা নিতে পারবো দুই। তাহলে দুই যদি আমি নেই, এরপরে আমরা যেটা করতে পারি, এখানে আছে সি। তাহলে সি এর মান বা এইটা আমরা তাহলে ক্যালকুলেশন যদি করি, দেখো আমাদের অলরেডি এখানে 38 হয়ে গিয়েছে, 21 আর 18, 321, সরি 30 না, 39 হয়ে গিয়েছে, দ্যাট মিনস 39। 39 যদি হয় তাহলে 42 করার জন্য আমাদের আর থ্রি প্রয়োজন, থ্রি কিন্তু অলসো আ প্রাইম নাম্বার। তো সো এইটার আনসার আমরা যোগফল যদি করি তাহলে যোগফলটা আমাদের কিন্তু আসতেছে 42। তাহলে এই 42 যে মানটা পেলাম সেটার জন্য আমাদের এ বা ক হিসেবে আমাদেরকে ব্যবহার করতে হয়েছে এখানে 7, বি বা খ হিসেবে ব্যবহার করতে হয়েছে আমাদেরকে 2, আর সি বা আমরা ক এটাকে ব্যবহার করেছি 3 হিসেবে। তাহলে আমাদের এখানে যে সংখ্যাগুলোর মান আমরা পেলাম অজানা সংখ্যা, সেই অজানা সংখ্যাগুলোর মান 7, 2, 3। তো এখন আমরা এখানে যদি আসি তাহলে এ প্লাস বি প্লাস সি, এই তিনটা আমাদের যোগফল বের করতে বলেছে। তার মানে এ এর মান, বি এর মান, সি এর মান, এগুলো বসায় আমাদের যোগফলটা নির্ণয় করতে বলেছে। তাহলে এ এর মান বসাইলাম 7, তারপরে এখানে পি এর মান বসাইলাম আমি 2, তারপরে এখানে আমি সি এর মান বসাইলাম 3। তো এখন দেখো মজার ব্যাপার, আমাদের এখানে যোগফলটা আসলো 12। তো আমরা তাহলে আমাদের প্রথম প্রশ্নের বা প্রথম যে প্রবলেমটা দিয়েছিলাম সেই প্রবলেমের উত্তরটা পেয়ে গেলাম। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, আমরা এখানে পেলাম 12। দ্যাট মিনস ক যোগ খ যোগ গ। ক এর মান যদি 7, খ এর মান যদি 2 এবং গ এর মান যদি 3 হয় তাহলে আমাদের মোট যোগফল আসে 12। লেটস গো টু দা আওয়ার নেক্সট প্রবলেম। আমরা যদি আমাদের পরবর্তী সমস্যায় যাই তাহলে পরবর্তী যে প্রবলেমটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রথমটি মৌলিক সংখ্যার গড় হতে ছোট কয়টি বা কতটি মৌলিক সংখ্যা আছে। তাহলে প্রথম এখানে কয়টি মৌলিক সংখ্যা? 8টি। তাহলে প্রথম 8টি মৌলিক সংখ্যা আমরা সবাই, এখানে মৌলিক সংখ্যাগুলো সম্পর্কে কিন্তু আমাদের অবশ্যই নলেজ থাকতে হবে। যদি মৌলিক সংখ্যাগুলোই আমরা না চিনি তাহলে আমরা এখানে বের করতে পারবো না। তো মৌলিক সংখ্যাগুলো কাকে বলে? যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকেই আমরা মৌলিক সংখ্যা বলি। দ্যাট মিনস, সহজ কথায় যে সকল সংখ্যার গুণনীয়ক মাত্র দুইটি, তাদেরকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। Similarly, the number which has only two factors is called prime number, অথবা the number which is divisible by one and itself is called prime number. So, my dear friends and students, I think you can understand. নেক্সট, এবারে আমরা এখানে মৌলিক সংখ্যাগুলো যদি দেখি তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে 25টি। তার মধ্য থেকে আমরা যদি 1 থেকে 20 পর্যন্ত কনসিডার করি, 1 থেকে 20-এর মধ্যেই আমাদের কিন্তু একটি মৌলিক সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে সেই মৌলিক সংখ্যাগুলো কি কি? যেমন 2, 3, 5, 7, তারপরে 11, তারপরে 13, তারপরে 17, তারপরে 19। এই যে 8টি মৌলিক সংখ্যা আমি পেলাম, এই 8টি মৌলিক সংখ্যার যোগফল আমাদেরকে বের করতে হবে। এগুলি হলো প্রথম 8টি মৌলিক সংখ্যা। তো এই 8টি মৌলিক সংখ্যার আমি যদি যোগফল করতে চাই তাহলে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ
উনিশ যোগ, সরি, 13 × 17 যোগ 19 ইজ ইকুয়াল টু, আমরা যোগফল যদি নির্ণয় করি তাহলে 9 আর 7 16, 16 আর 3 হচ্ছে 19, 19 20, 20 আর হলো 12, 32, 32 আর হচ্ছে 5, 32 আর 5 20, তাহলে 37 এর 7 লিখলাম। এবার হাতে থাকলো 3, 3 আর হচ্ছে 1, 4, 5, 6, 7, তার মানে আমরা 77 পেলাম আমাদের যোগফল। তো 77 যদি আমাদের যোগফল হয়, এই যোগফলটাকে আমরা গড় যদি নির্ণয় করতে চাই, গড় হচ্ছে এমন একটি সংখ্যা যেটা হলো যে সংখ্যাগুলো আমরা যোগফল নির্ণয় করব তার সংখ্যা দিয়ে ভাগ করা, তাকে আমরা গড় বলি। দ্যাট মিনস যে কতগুলো এক জাতীয় রাশির সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? গড় পাবো। তাহলে আমি এখানে যে সংখ্যাগুলো নিয়েছি সেই সংখ্যাগুলোর সংখ্যা হচ্ছে 8, তাহলে আর তাদের যোগফল হলো 77। এই যোগফলটাকে আমি যদি এখন 8 দিয়ে ভাগ করি তাহলে আমার যে ভাগফলটা আসবে সেই ভাগফলটা আমার হবে এদের গড় মান, যে সংখ্যাগুলোর আমি পেয়েছি বা নিয়েছি তাদের গড়। তাহলে এটাকে আমি যদি ভাগ করি তাহলে এখানে আমার ভাগফল আসে কত, সেটা আমরা যদি একটু দেখি। তাহলে 8 নং 72, আমরা সবাই জানি 8 নং 72। আর 72 থেকে এবারে 77 থেকে যদি আমরা 72 বিয়োগ করি তাহলে আসে 5। আর 5-এর পরে আমরা যেহেতু 8 বড় ভাজক এখানে, তাহলে আমরা এখানে যদি 9-এর পাশে একটা দশমিক বসাই তাহলে 5-এর কাছে একটা শূন্য আসবে, তাহলে শূন্য আসলে 50 হলো, তাহলে 50, এবারে 6টা 40, তাহলে 6টা 48 যদি হয় তাহলে আমরা ধরে নেই অ্যাপ্রক্সিমেট রেজাল্ট হলো 9.6। তো এটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু আমরা বলতে পারি 10। তো আমি বললাম এটাকে ইকুইভ্যালেন্ট টু 10। এই ইকুইভ্যালেন্ট টু আমি এটাকে বললাম 10। তাহলে 10 যদি হয়, এইবারে আমাদের গড় মান ধরলাম আমরা অ্যাপ্রক্সিমেট 10। তাহলে এই 10টা আমাদের যেটা এসেছে এসেছে এই 10টা আমাদের একটা রেজাল্ট। এই রেজাল্টের চেয়ে এখন ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? তাহলে মৌলিক সংখ্যা আছে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি সেই মৌলিক সংখ্যাগুলো কি কি। 2, 3, 5, 7, এগুলো প্রত্যেকে 10-এর চেয়ে ছোট। তাহলে এখানে কতটি আমরা পেলাম, এখানে এইটা বের করতে বলেছে, তাহলে এখানকার আনসার আমাদের কয়টি? 4। তাহলে এখানে আমরা আনসার পেলাম 4। সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। নেক্সট আমরা পরের কোশ্চেনে যদি যাই তাহলে আমাদের পরের কোশ্চেন যেটা বলেছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে ছেদ করে? হাউ ডু দ্য টু ডায়াগোনালস অফ আ রম্বাস ইন্টারসেক্ট ইচ আদার? তাহলে এটা যদি আমরা এবারে বের করতে চাই যে একটা রম্বাসের বা রম্বসের দুইটা কর্ণ পরস্পরকে কিভাবে ছেদ করে, তো এটা আমরা সিম্পলি উত্তর বলে দিতে পারি। সেটাকে আমরা কিভাবে হয় সেটাও আমরা যদি একটু দেখি তাহলে এখানে আমি একটা রম্বাসের ফিগার যদি নেই তাহলে সেই ফিগারটা এখানে আমরা, আচ্ছা, আমি এখানে যে ফিগারটা আছে সেই ফিগারটাকে কনসিডার করতেছি ইট ইজ আ রম্বাস। আচ্ছা, এটা যদি একটা রম্বাস হয় তাহলে রম্বাসের এখানে আমরা একটা ডায়াগোনাল যদি ড্রয়িং করি, এইটা সিমিলারলি এখান থেকে এইটাকে এর সাথে কানেক্ট করলাম, তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ডায়াগোনাল গুলো ইন্টারসেক্টেড হয়েছে। কালার গুলো যদি আমি দেখি,
এই কালারটাকে এই যে ডায়াগোনাল হিসেবে এটা, আর এটাকে এটা। এখন লাল কালারটা একটু বোঝা যাচ্ছে। তো আমার এখানে ড্রয়িং এ যদিও এটা একটু বাঁকা হয়ে আছে, তো তোমরা এটাকে যখন স্কেল দিয়ে ড্রয়িং করবা তখন দেখবা এই জায়গায় একটা রাইট অ্যাঙ্গেল, এই জায়গায় একটা, অবশ্যই তাহলে রাইট অ্যাঙ্গেল, সিমিলারলি এইটা এই পাশে রাইট অ্যাঙ্গেল, এই পাশে রাইট অ্যাঙ্গেল। তাহলে এই যে রাইট অ্যাঙ্গেল হলো এই কারণে ডায়াগোনালস অফ রম্বাস বাইসেক্টেড অ্যাট রাইট অ্যাঙ্গেল, এটা আমরা বলি। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে ডায়াগোনালস অফ রম্বাস বাইসেক্টেড অ্যাট রাইট অ্যাঙ্গেল। বাইসেক্টেড মানে দুই ভাগে বিভক্ত হয়, তাহলে বাই মানে টু, সেক্টেড মানে বিভক্ত। তাহলে এখানে বাইসেক্টেড মানে এই যে ডায়াগোনাল গুলো দুই ভাগে যে পয়েন্টে বিভক্ত হলো, সেই পয়েন্টটাতে যে অ্যাঙ্গেল গুলো প্রডিউস হচ্ছে সেই অ্যাঙ্গেল গুলোকে রাইট অ্যাঙ্গেল বলা হচ্ছে। এই জন্য এই পাশে এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হয়। তাহলে when the two diagonals of a rhombus bisected at right angle, four right angles are produced at their intersecting point. যখন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তখন তাদের খণ্ডিতাংশে চারটি সমকোণ উৎপন্ন হয় বলে এদেরকে আমরা কি বলতে পারি, সমকোণী ত্রিভুজ। দ্যাট মিনস এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। সো বন্ধুরা, তোমরা সকলেই বুঝতে পারলা যে গতকালকে যে পোস্টটি আমি দিয়েছিলাম সেই পোস্টটির আনসার গুলো। তাহলে এইটি দেখে তোমরা যদি সকলে উপকৃত হও তাহলে তোমরা বেশি বেশি করে এটা শেয়ার করবা। আর আমার ইউটিউব চ্যানেল আরমানস ম্যাথ ইনসাইট, ইউটিউবে গিয়ে তোমরা যদি সার্চ দাও তাহলে তুমি পেয়ে যাবা। আর এটিকে যদি তুমি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার যত ম্যাথ রিলেটেড ভিডিও আমি ইউটিউব প্লাস আমার পেজে দিব, সবগুলোই তোমরা পেয়ে যাবা। এবং সাবস্ক্রাইব করে রাখলে যেটা সুবিধা হচ্ছে সেটা হলো যে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাবা আমি যখনই যে ভিডিও আপলোড করি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবা, আর বেশি বেশি মানুষকে জানাবা, তোমার বন্ধুদেরকে জানাবা। আর আমার পেজে তোমরা যদি কমেন্ট করো তোমাদের কোন ধরনের সমস্যাগুলো ফেস করতেছো, অবশ্যই আমি সেগুলোর উপর একটা ভিডিও বানাবো এবং সেগুলোর উপর লাইভ ক্লাস নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে এগুলো সমাধান করবা। আর রেগুলার আমার ভিডিও তো থাকবেই, তার পাশাপাশিও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল এগুলো তোমরা ফলো করবা, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবা। আই থিংক ইট উইল বি বেনিফিটেড ফর ইউ। সো গাইস, টুডে আজকে আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। তোমরা সকলেই ভালো থেকো, তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।